স্যার এখানে দেখো অধ্যায় 3.2, কেমন? এই চ্যাপ্টারটা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো খুব সোজা। তোমার এখানে ক্লাসে মুখস্থ হয়ে যাবে উপপাদ্যগুলো, অর্থাৎ তুমি যদি ক্লিয়ারলি কনসেপ্টটা বুঝতে পারো তাহলে তোমার আর এটা নিয়ে কোনো সমস্যা হবে না, বাসায় গিয়ে না দেখে লিখতে পারবা কনফার্ম। ঠিক আছে, জাস্ট আমি কয়েকটা বিষয় একটু দাগাইতে বলবো, সেগুলো দাগাই নিবা। দেখো এখানে কিছু বিষয় বলছি যেগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এই বিষয়গুলো আমি মুখে মুখে তোমাদেরকে বলে দিব, কেমন? দেখো এই যে বাহুর অনুপাতের ক্ষেত্রে সদৃশতা, কোণের ক্ষেত্রে সদৃশতা, এই বিষয়গুলো একটু দাগাবা, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, কেমন? এক। দ্বিতীয় বিষয়, এখানে ক এবং খ দুইটা বিষয় আছে, এগুলো দাগাবা। এগুলো যখন আমরা উপপাদ্য করব তখন ইজিলি বুঝে যাব, কেমন? এই জন্য আমি এগুলো নিয়ে এত কি বাড়াবাড়ি করছি না। এরপরে গ দাগাইতে হবে না, তুমি এরপরে চলে আসো 6 নাম্বার উপপাদ্যটা। এখানে করতে হবে না, এগুলো জেনারেল ম্যাথের উপপাদ্য, কেমন? জাস্ট এখানে তোমাকে এখানকার যে উপপাদ্য আছে সেগুলোর সাথে সাদৃশ্যতা থাকায় এখানে উপপাদ্যগুলো তুলে দিচ্ছে। দেখো এই 6 নাম্বার উপপাদ্যটা দাগাবা, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। অনুসিদ্ধান্ত 1 দাগাবা। এরপরে এগুলো জাস্ট পড়ে যাবা যে তারপরে উপপাদ্য 7 দাগাও। এরপরে উপপাদ্য 9 যেটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে তোমার জেনারেল ম্যাথে আছে, বাট এটাতে একটু আর দাও, এখান থেকে এমসিকিউ ইম্পর্টেন্ট। হ্যাঁ, উপপাদ্য 9 থেকে এমসিকিউ প্রায় সময় দেয়, এটা ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখবা। এবার আসো আমরা মূল উপপাদ্যে চলে যাব, কেমন? মূল উপপাদ্যে চলে যাচ্ছে। দেখো বেশি সময় নষ্ট করার সুযোগ নাই। মূল উপপাদ্য বলতে এখানে 10 নাম্বার উপপাদ্যটা, 10 নাম্বার উপপাদ্যটাতে কি বলছে? 10 নাম্বার উপপাদ্যটাতে বলছে দেখাও যে ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ববিন্দু সমরেখ। কি বলছে স্যার? ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ববিন্দু কি সমরেখ। এখন কথা হচ্ছে এই যে বিষয়টা উপপাদ্য 10, এই উপপাদ্যটা বুঝতে গেলে তো আগে তোমার কি লাগবে? ত্রিভুজের পরিকেন্দ্র কি, ভরকেন্দ্র কাকে বলে, কিংবা লম্ববিন্দু কি, এই বিষয়গুলো বুঝতে হবে। তো প্রথমে আমি তোমাদেরকে ত্রিভুজের পরিকেন্দ্র কি সেটা একটু বলতেছি। হ্যাঁ, পরিকেন্দ্র কি বা কাকে বলে বইতে খুব সুন্দর করে আছে, এই যে এখানে, কেমন? তারপরে ভরকেন্দ্র কাকে বলে সেটাও আছে, লম্ববিন্দু কাকে বলে সেগুলো আছে। এগুলো সুন্দর করে, এগুলোতে অবশ্যই আর দিয়ে রাখবা। কি আছে মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় কাকে বলে আসবে, হয়তো আঁকতেও দিতে পারে, একে দেখাও, এই ধরনের বিষয়গুলো বলতে পারে। আসো আমি আমার মতো করে বলে দিচ্ছি। দেখো ত্রিভুজের পরিকেন্দ্র কি, ত্রিভুজের 3টা বাহু আছে না, 3টা বাহুর মধ্যে বা 3টা বাহুর জন্য তুমি 3টা লম্ব সমদ্বিখণ্ডক পাবা। কয়টা লম্ব সমদ্বিখণ্ডক? 3টা লম্ব সমদ্বিখণ্ডক পাবা। ত্রিভুজের বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক সমূহ যে বিন্দুতে ছেদ করে তাকে পরিকেন্দ্র বলে। দেখো ত্রিভুজের, আমি একটা ত্রিভুজ এখানে আঁকছি, দেখো ধরো এটা একটা ত্রিভুজ, কেমন? এই ত্রিভুজের 3টা বাহু, এই 3টা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। লম্ব সমদ্বিখণ্ডক গুলো পরস্পরকে যে বিন্দুতে ছেদ করবে সেটাই হচ্ছে কি পরিকেন্দ্র। তো এখন কথা হচ্ছে স্যার লম্ব সমদ্বিখণ্ডক কিভাবে আঁকে? দেখো প্রথমে একটু নাম দিই, এ বি সি। লম্ব সমদ্বিখণ্ডক মানে বাহুটা, আমি এসি এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো না, তো ওই লম্ব সমদ্বিখণ্ডকটা এসি এর উপরে লম্বও হবে, তাকে সমান 2 ভাগে বিভক্তও করবে, কেমন? বিষয়টা কিরকম? এ কে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে বৃত্তচাপ, নিচে বৃত্তচাপ। সি কে কেন্দ্র করে সেম ব্যাসার্ধ নিয়ে, কম্পাসের কোনো পরিবর্তন হবে না, উপরে বৃত্তচাপ, তারপর কি নিচে বৃত্তচাপ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার কি লম্ব সমদ্বিখণ্ডক। কার? ওমা, ত্রিভুজ একটা করতে চলে আসছে। এই যে
ধরো আমার এখানে তো সোজা হচ্ছে না, ও মোটামুটি হয়ে গেছে, যা হয়েছে কেমন। এই যে এটা একটা লম্ব সমদ্বিখণ্ডক। এরপরে তুমি আরেকটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকো এ বি এর। সেটা কিভাবে আঁকবা? সেটাও সেম, এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে বৃত্তচাপ, নিচে বৃত্তচাপ। ঠিক সেম ব্যাসার্ধ নিয়ে উপরে বৃত্তচাপ, কি নিচে বৃত্তচাপ। ঠিক আছে, কথা বোঝা গেছে? এরপরে তুমি যোগ করে দাও লম্ব সমদ্বিখণ্ডক, কেমন? তাহলে এ বি এর একটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকছো, এসি এর একটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকছো। যদি তুমি বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকো, তুমি দেখবা কি এটাও একটা বিন্দু দিয়ে, সেম বিন্দুটা দিয়ে, এই যে মাঝখানের যে পয়েন্টটা আছে এখানে, এই পয়েন্টটা দিয়ে কি করবে? অতিক্রম করবে। তো এই পয়েন্টটাকে বলা হয় কি? পরিকেন্দ্র। ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে কি? পরিকেন্দ্র। কথা বোঝা গেল? এরপরে ভর কেন্দ্র, এটা ইজি আছে। ভর কেন্দ্র, ভর কেন্দ্র কি বলতো স্যার? মধ্যমাত্রয়ের ছেদবিন্দু, ত্রিভুজের মধ্যমা সমূহ যে বিন্দুতে ছেদ করে, কেমন? তো মধ্যমা কিভাবে আঁকে? মধ্যমা কিভাবে আঁকে? শীর্ষবিন্দু এবং মধ্যবিন্দু, শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা হচ্ছে কি? মধ্যমা। তাহলে ধরো আমি এখানে যদি একটা শীর্ষবিন্দু, এটাকে বিবেচনা করি, এটা একটা শীর্ষবিন্দু, এটাও একটা শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর মধ্যবিন্দু, ধরো আমি এখানে মধ্যবিন্দু আঁকতেছি না, জাস্ট আমি বলে দিচ্ছি, ধরো এটা হচ্ছে মধ্যবিন্দু। ঠিক আছে, তাহলে শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা, এই যে এটা একটা সংযোজক রেখা। তারপরে এটা শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দুর বিপরীত বাহু এটা, ধরো এটার মধ্যবিন্দু হচ্ছে এখানে, কেমন? তো মধ্যবিন্দুর সংযোজক রেখা। এরপরে হচ্ছে ধরো এই বাহুটার মধ্যবিন্দু এখানে, শীর্ষবিন্দু বিপরীত বাহুর মধ্যবিন্দুর কি? সংযোজক রেখা। এটা হচ্ছে তোমার কি? ভরকেন্দ্র। ত্রিভুজের পরিকেন্দ্র ভরকেন্দ্র। তাহলে মধ্যমাগুলো পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে কি? ভরকেন্দ্র। ঠিক আছে, আচ্ছা গেল। এবার আমি এটা করার পরে তোমাদের একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করব। ভরকেন্দ্র আরেকটা কি আছে? লম্ব বিন্দু। ত্রিভুজের কয়টা শীর্ষবিন্দু থাকে? 3টা। শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব সমূহ, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব সমূহ যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে কি বিন্দু? লম্ব বিন্দু। শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব সমূহ যে বিন্দুতে ছেদ করবে। আচ্ছা, দেখো এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব আঁকতে হবে। লম্ব কিভাবে আঁকতে হয় জানো? কিভাবে লম্ব আঁকে? শীর্ষবিন্দুকে কেন্দ্র করে, আমা তো শীর্ষবিন্দু আমার চেয়ে বড় হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও, একটু ত্রিভুজটা একটু ছোট করে রাখি, হ্যাঁ? এবার ঠিক আছে, এটা একটা, এটা একটা, এটা একটা, হ্যাঁ? শীর্ষবিন্দু এটাকে কেন্দ্র করে কম্পাসের সাহায্যে কম্পাসটাকে ফাঁকা করবা, এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব আঁকতেছি। তারপর এই বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এই বিন্দুকে কেন্দ্র করে সেম ব্যাসার্ধ নিয়ে এখানে একটা কি? বৃত্তচাপ। তাহলে তুমি একটা কি পেয়ে যাবা? লম্ব পেয়ে যাবা। এই এটা হচ্ছে তোমার কি? লম্ব। শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব। ঠিক সেম পদ্ধতিতে তুমি এখানেও কি আঁকবা? এখানেও কি আঁকবা? লম্ব আঁকবা। তাহলে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, ধরো এটা লম্ব, এই লম্বগুলো একটা বিন্দুতে ছেদ করছে না, এদিক থেকেও আঁকবা, ঠিক সেম এই বিন্দু দিয়ে যাবে। তাহলে এই বিন্দুটা হচ্ছে তোমার কি? লম্ব বিন্দু। দেখো
শুরুতে যেটা ছিল সেটা লম্ব সমদ্বিখণ্ডক, লম্বও হবে সমদ্বিখণ্ডিতও করবে। এর পরেরটা হচ্ছে মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে তুমি শুধুমাত্র কি আঁকছো, লম্ব আঁকছো। কথাগুলো খেয়াল করিও। তাইলে তোমাকে আমি কি কি বললাম, পরিকেন্দ্র, ভরকেন্দ্র, লম্ববিন্দু কিভাবে আঁকতে হবে সেটা দেখালাম। এখন আমাদের প্রমাণ করার বিষয় হচ্ছে ভরকেন্দ্র, পরিকেন্দ্র এবং লম্ববিন্দু একই সরল রেখায় অবস্থান করে। তবে তার আগে তোমাদেরকে একটা বিষয় বলি, হ্যাঁ, এটা কে বলতে পারবো আমি দেখি। ধরো এটা একটা ত্রিভুজ, কেমন? আমি তোমাকে বলে দিলাম এটা হচ্ছে বাহুর মধ্যবিন্দু আর এটা হচ্ছে তোমার পরিকেন্দ্র, কেমন? এখন আমি যদি ধরো মধ্যবিন্দুটাকে আমি কি দিলাম, পি, কেমন? আমি যদি এস পি যোগ করি, এই এস পি এটা পরিকেন্দ্র আর এটা হচ্ছে এই বাহুটার মধ্যবিন্দু, আমি যদি এস পি যোগ করি, আমাকে বলো তো এস পি বাহুটা কি এই নিচের যে বাহুটা সেটার উপর লম্ব হবে কিনা? কেন? হ্যাঁ, মধ্যবিন্দুর উপরে আছে, তাতে কিসে? পরিকেন্দ্র এবং মধ্যবিন্দুর সংযোজক রেখা অবশ্যই লম্ব, কারণ পরিকেন্দ্র কাকে বলে যখন আমরা পড়ছিলাম, লম্ব সমদ্বিখণ্ডক, লম্বও হবে সমদ্বিখণ্ডক হবে। তাহলে লম্ব সমদ্বিখণ্ডক গুলো যে বিন্দুতে ছেদ করে, লম্ব সমদ্বিখণ্ডক গুলো যে বিন্দুতে ছেদ করে সেটাই তো পরিকেন্দ্র ছিল। আর এখান থেকেও যদি আমি একটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকি, সেটা নিশ্চিত হবে কি এই, সেটা লম্বও হবে এই বাহুটার উপর, আবার সেটা কি এই বাহুর উপর কি হবে, এই বাহুটাকে সম দ্বিখণ্ডিতও করবে, সমান দুইটা ভাগে কি করবে, ভাগও করবে। তার মানে মনে রাখবা পরিকেন্দ্র এবং যে কোনো বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা অবশ্যই কি ওই বাহুটার উপর কি হবে, লম্ব হবে, মাস্ট মনে থাকবে। এটা তো মনে রাখা যায়, পরিকেন্দ্র এবং মধ্যবিন্দুর সংযোজক রেখা অবশ্যই লম্ব, ঠিক আছে না? গেল। যদি দেখার ইচ্ছা আমার আচ্ছা, তাহলে দেখো এখানে ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ববিন্দু সমরেখ, এটাই তো এখন আঁকবো না? আচ্ছা দেখো, আমি চিহ্নিতকরণগুলো এর মতো করবো যাতে বাসায় গিয়ে তোমার বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তুমি তোমার ইচ্ছা মতো চিহ্নিতকরণ করতে পারো, কোনো সমস্যা নাই। আমি চিত্রটা আঁকি। ধরো এটা একটা সার্কেল, কেমন? সার্কেলের অভ্যন্তরে এটা একটা ত্রিভুজ, ত্রিভুজ এটা এমন হলো কেন? আচ্ছা এটা একটা ত্রিভুজ, কেমন? তো ত্রিভুজটা এভাবে না আঁকলে আমাদের জন্য ভালো হবে। ত্রিভুজটা আমি আমার মতো করে আঁকি। দেখো আমি ত্রিভুজটা যেভাবে আঁকবো তোমরাও সেভাবে আঁকবা, তাহলে তোমাদের জন্য চিত্র আঁকতে সুবিধা হবে। কথাগুলো মনে রাখিও স্যার। এই যে একটু এই পাশ থেকে করে আঁকবা, হ্যাঁ, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, ঠিক আছে? ধরো এই যে একটা ত্রিভুজ, কেমন? তাহলে এখন আমি একটা ছোট্ট কাজ করব। এটা হচ্ছে তোমার লম্ব, এটা হচ্ছে তোমার লম্ব, কেমন? শীর্ষবিন্দু থেকে বাহুটার উপর লম্ব। প্রথমে আমি একটা বৃত্ত আঁকছি, তারপর একটা ত্রিভুজ আঁকছি, জাস্ট একটু বাঁকা করে আঁকবা, মাস্ট, নাহলে কিন্তু বিপদে পড়বা। সমবাহু ত্রিভুজ হলে বিপদ হবে, কেন পরে বলছি। এবার এখানে লম্ব আঁকছো, এরপরে ঠিক সেম ভাবে এখান থেকে এখানে একটা কি আঁকবা, লম্ব আঁকবা। কি আঁকবা? লম্বই আঁকবা, ঠিক আছে? আচ্ছা বলো তো, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব,
শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব, শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব, পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে সেটাই কি বলে? লম্ব বিন্দু। তার মানে এটা তোমার লম্ব বিন্দু। ঠিক আছে, গেল। এবার আরেকটা বিষয় দেখো, ধরো এটা তোমার মধ্যবিন্দু, ধরো এই বাহুটার মধ্যবিন্দু হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে খুব স্বাভাবিকভাবে শীর্ষবিন্দু আর এই মধ্যবিন্দুর সংযোজক রেখা, এটা কি হবে বলতো? শীর্ষবিন্দু আর মধ্যবিন্দুর সংযোজক রেখা, এটা কি হবে? নিশ্চিত হবে মধ্যমা। এটা নিশ্চিত মধ্যমা। শীর্ষবিন্দু আর মধ্যবিন্দুর সংযোজক রেখা কি হয়? মধ্যমা হয়। কথা কি ক্লিয়ার কিনা? তুমি বুঝছো? এতটুকু পর্যন্ত চিত্রটা আঁকতে পারবা? আচ্ছা, এবার দেখো, তাহলে আমি এখানে একটা পরিকেন্দ্র নিলাম, এই বিন্দুতে বরাবর মধ্যবিন্দুর উপরে একটা কি নিলাম? পরিকেন্দ্র সবসময় মধ্যবিন্দুর উপরেই থাকবে, ঠিক আছে? মধ্যবিন্দুর উপরে একটা কি নিলাম? পরিকেন্দ্র। পরিকেন্দ্রের নাম দিলাম এস। কেমন? আমি যদি এসপি, সরি, এই দেখো, এস মধ্যবিন্দু আর এস বিন্দুটা কি করলাম? যোগ করলাম। তাহলে স্বাভাবিকভাবেই এটা এই বাহুটার উপর কি হবে? লম্ব হবে। চিত্র এতটুকু আঁকা যাবে। তাহলে আমাকে বলো এটা কি ছিল? লম্ব বিন্দু। চিত্রটা আমি বড় করে দিচ্ছি। বলো এটা কি ছিল? লম্ব বিন্দু। এটা কি ছিল? পরিকেন্দ্র। এখন আচ্ছা, খুব ভালো কথা, এখন আমরা কি করব? এই দুটো যোগ করলাম। কাকে কাকে যোগ করলাম? লম্ববিন্দু আর পরিকেন্দ্রকে যোগ করলাম। লম্ববিন্দু আর পরিকেন্দ্রকে যখন যোগ করি তারা মধ্যমাকে একটা বিন্দুতে ছেদ করে। খেয়াল করছো? মধ্যবিন্দুকে এই বিন্দুটাতে ছেদ করে। ধরো এটাকে আমি জি ধরলাম, সরি, যখন আমি এস আর ও যোগ করলাম, এই সরলরেখাটা আমার মধ্যমাটাকে জি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে না? খুব ভালো কথা। এখন আমি যদি কোনোভাবে প্রমাণ করতে পারি যে এই জি বিন্দুটা হচ্ছে ভর কেন্দ্র, তাহলে কিন্তু ইজিলি প্রমাণ হয়ে যাবে পরিকেন্দ্র, ভর কেন্দ্র, লম্ববিন্দু একই সরলরেখায় অবস্থিত। তার মানে জেনারেলি আমার প্রমাণ করতে হবে যে জিটা হচ্ছে কি? ভর কেন্দ্র। বেশি জটিল কিছু না, এত প্রেশার নেওয়ার দরকার নাই। আমি কি বলছি, আমার কথা বুঝছো? আমি এস আর ও যোগ করছি। এস ও রেখা মধ্যমাকে জি বিন্দুতে ছেদ করে। এস হচ্ছে পরিকেন্দ্র, ও হচ্ছে লম্ববিন্দু, এরা তো একই রেখায় আছে। আর এই রেখার উপরে আরেকটা বিন্দু হচ্ছে জি। কোনোভাবে যদি জি কে আমরা ভর কেন্দ্র প্রমাণ করতে পারি তাহলে তো হয়ে গেল এস জি ও একই সরলরেখায় অবস্থিত। কথা বুঝতে পারছো? এই চিত্র আঁকতে পারবা? আরেকবার আঁকাই দিব? শিওর? তুমি পারবা? তোমরা পারবা? আচ্ছা ঠিক আছে, বাস আমি আর আঁকতেছি না। তাইলে দেখো, এদের মতো করে নামকরণগুলো দিই। বি পি বি পি ডি সি। নাম তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারবা, তাও আমি এদের মতোই দিচ্ছি। এটা এ, এটা হচ্ছে ই, এটা হচ্ছে সি। এবার আসো, তোমায় কি প্রমাণ করতে বলছে? বলছে এস জি এবং ও একই সরলরেখায় অবস্থিত। তুমি বিশেষ নির্বাচন কিভাবে লিখবা? আমি বিশেষ নির্বাচন যদিও বা লিখবো না, জাস্ট একটু বলবো। ঠিক আছে, কিভাবে বলবো? ধরো ধরো কিভাবে লিখছে? মনে করি ত্রিভুজ এ বি সি এর লম্ববিন্দু হচ্ছে কি? ও, পরিকেন্দ্র হচ্ছে এস। ঠিক আছে না? এপি হচ্ছে কি? মধ্যমা। এস আর ও যোগ করলে সেটা মধ্যমাকে যে বিন্দুতে কি করে? ছেদ করে। তাহলে যদি কোনোভাবে জি কে ভরকেন্দ্র প্রমাণ করা যায় তাহলে আমরা বলতে পারবো পরিকেন্দ্র, ভরকেন্দ্র, লম্ববিন্দু একই সরলরেখায় অবস্থিত। দেখতেছো না একই রেখার উপর অবস্থিত? তো তুমি এভাবে লিখে দিলে হবে না,
চিত্র থেকে দেখা যাচ্ছে যে তারা একই রেখার উপর অবস্থিত, অতএব প্রমাণিত। বিষয়টা এরকম হবে না তো? হ্যাঁ, সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। তাহলে বিশেষ নির্বাচনটা কি? সব ঠিকঠাক মতো আঁকবা। ত্রিভুজ এ বি সি এ, ও হলো লম্ববিন্দু, এস হলো পরিকেন্দ্র। এস ও যোগ করলে তা এপি মধ্যমাকে জি বিন্দুতে ছেদ করে। জি, তাহলে আমরা যদি প্রমাণ করতে পারি যে, এভাবে লিখবা, জি যদি ভর কেন্দ্র হয়, এস জি ও একই সরলরেখায় অবস্থিত হবে। বাস, কথা শেষ। এবার আসো মোস্ট ইম্পর্টেন্ট প্রমাণ। প্রমাণটা একদম ইজি, আমি এতক্ষণ পর্যন্ত কষ্ট করছি এগুলো করানোর জন্য। হ্যাঁ, প্রমাণ সবচেয়ে ইজি। প্রমাণে আমার পেক পেতে হবে না, আমার জাস্ট এই কথাগুলো তোমরা লিখতে পারবা কিনা বলো। এই কথাগুলো লিখতে পারবা, তাইলে আর টেনশন নাই। আসো প্রমাণ। একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে আমি এখানে লিখতেছি আমরা জানি, আমরা জাস্ট রিল্যাক্সে দেখো, কেমন? প্রেশার নেই, প্রমাণটা একদম ইজি। এই স্যার, প্রমাণটা দেখো, প্রমাণটা খুব সোজা। আমরা জানি এটা কি, লম্ববিন্দু থেকে যে কোনো শীর্ষের দূরত্ব। আমরা জানি লম্ব বিন্দু হতে, আমি কিন্তু এটা তোমাকে এখানে দাঁড় করাই বলতে দিব, লম্ব বিন্দু হতে যে কোনো কিসের, যে কোনো শীর্ষের দূরত্ব পরিকেন্দ্র হতে ওই শীর্ষের বিপরীত বাহুর লম্ব দূরত্বের কয় গুণ? দ্বিগুণ। এই কথাটা একটু লিখতে হবে। দেখো, পরিকেন্দ্র হতে লম্ববিন্দু হতে যে কোনো শীর্ষের দূরত্ব, আমি এই শীর্ষের দূরত্ব হিসাব করি, তাহলে লম্ববিন্দু থেকে এই দূরত্বটা পরিকেন্দ্র হতে এই শীর্ষের বিপরীত বাহু কোনটা? বিসি। এই যে পরিকেন্দ্র, এটা বিপরীতে এই শীর্ষ আছে, এর বিপরীত কোনটা? বিসি বাহু। তাহলে পরিকেন্দ্র হতে ওই শীর্ষের বিপরীত বাহুর দূরত্ব হচ্ছে কি বলো তো? এখনো বুঝো নাই? লম্ববিন্দু থেকে যে কোনো শীর্ষের দূরত্ব, ধরো লম্ববিন্দু থেকে এই শীর্ষের দূরত্ব হচ্ছে এও, ঠিক আছে কিনা? তাহলে এতটুকু শেষ। পরিকেন্দ্র হতে ওই শীর্ষের বিপরীত বাহু, এই পরিকেন্দ্র হতে শীর্ষটা বিপরীত বাহু কি? বিসি। তাহলে বিসি এর দূরত্ব কত? দেখো, বিসি এর লম্ব দূরত্ব কত? এসপি, নিশ্চিত। আচ্ছা, লম্ব দূরত্বে কয় গুণ? দ্বিগুণ। তাহলে আমরা এটা লিখতে পারি কিনা বলতো? তাহলে এও ইকুয়াল টু 2sp লেখা যাবে কিনা? কনফার্ম? স্যার লিখেও না, লিখতে পারবে কিনা বলো আগে এটা। এই কথাটা বুঝছো? এই কথাটা বুঝছো? বুঝলে শেষ, আমার উপপাদ্য শেষ। এখানে বলো, এখানে দেখো, এখানে এডি লম্ব কি? দেখো, এডি লম্ব বিসি, ইয়েস অর নো? আবার এসপি লম্ব কি? বিসি। তাহলে আমি এটা লিখতে পারি না, এডি লম্ব বিসি এবং আরেকটা বলো, তোমরা বলো, এসপি লম্ব বিসি। সুতরাং আমরা অবশ্যই বলতে পারি এসপি প্যারালাল কি? এডি। দুটোটা যেহেতু লম্ব, সেহেতু দুটোটা কি? সমান্তরাল। এসপি প্যারালাল এডি এবং এদের ছেদক কে? দেখো তো, ছেদক হচ্ছে এপি, ইয়েস অর নো? দেখো, এসপি এডি, এসপি এডি, এদেরকে ছেদ করছে কে? এপি। ক্লিয়ার? একান্তর কোণ দুইটা বলো। সুতরাং একান্তর কোণ দুইটা বলো, বলো। এস, এই যে একান্তর কোণ, এটা একটা, এন দেখলেই তো হচ্ছে এন অথবা জেড, বলো। এস পি জি ইকুয়াল টু পি এ। আচ্ছা, এভাবে লিখি, একটু গুছিয়ে লিখি, এস পি এ লিখি, কেমন?
এস পি এ ইকুয়াল টু কত, পি এ ডি। ঠিক আছে কিনা? এটাকে বা দিয়ে কি লেখা যায়, ত্রিভুজের মধ্যে নিয়ে আসো, এস পি জি ইকুয়াল টু জি এ ও, ত্রিভুজের ভেতরে জি এ ও। আমি কি বলছি বুঝা নাই মনে হয়। এই যে ত্রিভুজের ভেতরে নিয়ে আসছি এস পি জি, আর এই ত্রিভুজের ভিতরে নিয়ে আসছি জি এ ও। ঠিক আছে কিনা? কোন তো ঠিকই আছে। কথা বোঝা গেল? পারবা? এতটুকু পারা যাবে, একদম ইজি কিন্তু। আমার কষ্ট হচ্ছে কোন জায়গাটায় তোমাদেরকে বুঝাইতে, চিত্রটা। এই চিত্রের পরে এখানে আর কোনো কষ্ট নাই প্রমাণের মধ্যে। প্রমাণ এতটুকু কি খুব বেশি কঠিন নাকি? এতটুকু তো কঠিন না। তুমি দুইটা ত্রিভুজ পাইছো না? ত্রিভুজ দুইটার নাম বলো তো আমাকে একটু। ত্রিভুজ এস পি জি ও ত্রিভুজ কি জি এ। আচ্ছা ঠিক আছে, জি এ ও এ। আমি কি এটা লিখতে পারি, কোণ এস পি জি ইকুয়াল টু কোণ জি এ ও, লেখা যাবে? এখান থেকে দেখা আসছে, লেখা যাবে না? একান্তর কোণ দুইটা। আরো একটা কোণ, এই ত্রিভুজের একটা কোণ এই ত্রিভুজের একটা কোণ সমান আছে, কোণ দুইটা বলো তো কি কি? বিপ্রতীপ কোণগুলো। বিপ্রতীপ কোণ দেখা যাচ্ছে? কোনটা কোনটা বলো তো? এই যে জি কোণটা আর এদিকে জি কোণটা, ক্লিয়ার? বিপ্রতীপ কোণ দেখতেছো? বিপ্রতীপ কোণ মানে বিপরীত দিকে কোণ, ছেদবিন্দুর বিপরীত দিকে কোণ দুইটা, রাইট? তাহলে নাম বলো, এস জি পি। এস জি পি ইকুয়াল টু কত, এ জি ও। আমি কিভাবে লিখতেছি খেয়াল করবা, নাইলে অঙ্ক ভুল করে ফেলবা, মানে উপপাদ্য ভুল করে ফেলবা। আমি প্রথমে যে ত্রিভুজটা নিছি সেই ত্রিভুজের সবগুলো কোণ একদিকে। অনেক সময় আমরা ভুল করে কি, ধরো সদৃশ্য কোণই তো প্রমাণ করতেছি, এটা সমান এটা, আবার এই ত্রিভুজের একটা এদিকে নিয়ে আসো, এই ত্রিভুজের কোন একটা এদিকে লিখো, অর্থাৎ এ জি ও সমান এস পি জি, এভাবে লিখো। ভুল হয়ে যাবে কিন্তু। ভুল হবে যে পরে দিয়ে, হ্যাঁ, অনুপাত নেওয়ার সময়। তো আমি যেটা বলতেছি খুব খেয়াল রাখবা, যে ত্রিভুজটা আমি আগে নিছি সেই ত্রিভুজের কোণগুলো কিন্তু আগে, এদিকে ত্রিভুজের কোণগুলো আগে, মানে এদিকের গুলো, ঠিক আছে? অবশিষ্টটা বলো। মনে রাখবা, একটা ত্রিভুজের দুইটা কোণ আর একটা ত্রিভুজের দুইটা কোণ যখন সমান হয়ে যায়, অবশিষ্টটা এমনিতেই কি সমান, অটোই সমান হয়ে যায়। বলো অবশিষ্টটা কি? এখান থেকে দেখে বলা যাবে, এক চিত্রের দিকে তাকাতে হবে না, এখান থেকে দেখে বলো। দেখো, পি নিয়ে নিছ, জি নিয়ে নিছ, বাকি আছে কি? বাকি আছে কি এস। তাহলে জি এস পি লিখে দিলে, অথবা পিএসজি। ওমা, পিএসজি চলে এসছে, আজব তো, সুন্দর। হ্যাঁ, এখানে কে বাকি আছে? ও বাকি আছে, জি গোয়া, গোয়া চলে আসছে। হ্যাঁ, সুতরাং আচ্ছা, এ দেখো, একটা ত্রিভুজের তিনটা কোণ, এখন গুরুত্বপূর্ণ কথাগুলো বলতেছি। একটা ত্রিভুজের তিনটা কোণ আর একটা ত্রিভুজের তিনটা কোণের সমান হলে ত্রিভুজ দুইটাকে কি বলে? সদৃশকোণী ত্রিভুজ। একটা ত্রিভুজের তিনটা কোণ আর একটা ত্রিভুজের তিনটা কোণের সমান হলে ত্রিভুজ দুইটাকে কি বলে? সদৃশকোণী ত্রিভুজ। সুতরাং ত্রিভুজ এস পি জি ও ত্রিভুজ, নাম বলো, জি এ ও হলো কি ত্রিভুজ? সদৃশ কোণী কি ত্রিভুজ। পারা যাবে? আর চিত্রের দিকে দেখতে হবে না। অতএব তাদের দুইটা ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত কি হয়? অতএব তাদের অনুরূপ মানে একই ধরনের বাহু, অনুরূপ বাহুগুলোর কি অনুপাত সমান হবে। ঠিক আছে? এখন কথা হচ্ছে অনুরূপ বাহু বা একই ধরনের বাহু তুমি কিভাবে বের করবা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, কেমন? এবং এটা যদি তুমি বের করতে না পারো আর অঙ্ক করতে পারবা না। তো এটার জন্য খুব চোরা একটা ট্রিক্স আছে এবং খুব সুন্দর, হ্যাঁ, খুব সুন্দর একটা ট্রিক্স আছে। এটা পারলে তোমার আর কোনো টেনশন করতে হবে না। যেটা করবা সেটা হচ্ছে কি, এই দেখো, এখানে মাঝখানের কোনটা বাদ দিয়ে দিবা। তাহলে আমরা কি পাচ্ছি বলতো? এস জি বাই কই পাচ্ছি এখানে? জিও। তার মানে এই দুইটা হচ্ছে অনুরূপ বাহু, মাঝখানের কোনটা বাদ দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। এরপরে এখানেও বাদ দিয়ে দাও, কি বলো? এস পি বাই কি বলো?
এও, এখানেও বাদ দিয়ে দাও, কি বলো, জিপি বাই জিএ, রাইট? তাহলে তুমি অনুরূপ বাহু পেয়ে গেছো, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। ক্লিয়ার? এখন এখন তোমার এখান থেকে কি করতে হবে, ছোট্ট একটা কাজ করতে হবে। তুমি এখান থেকে যে কোনো দুইটা অনুপাত নিয়ে তোমার কাজ করতে হবে। কোন দুইটা অনুপাত তুমি নিবা সেটা হচ্ছে এখন দেখার বিষয়, ঠিক আছে? দেখো, একটা অনুপাত আমরা এখান থেকে নিব। কেন নিব? কারণ আমরা আগে এটা নিয়ে কাজ করছি। ভালো করে দেখো, AO = 2SP, এটা যে নিব নিশ্চিত। কেন? কারণ এটা নিয়ে আমরা আগে লিখে আসছি, তার মানে AO আর SP আমার লাগবে, তার মানে এটা লাগবে, ঠিক আছে? আর একটা অনুপাত লাগবে, সেটা কোনটা? সেটা হচ্ছে AG GP, কারণ তুমি জি বিন্দুটাকে ভর কেন্দ্র প্রমাণ করবা, তাহলে তোমার লাগবে কি, AG আর কি জিপি। মনে রাখবা, এই দেখো এসওটা লাগে না, মাথায় রাখলে হচ্ছে ইজি জিনিস, এজি আর কি জিপি, এইটা। এখন তাহলে আমরা কি লিখবো বলো তো একটু, স্যার বলেন, আমাকে একটু হেল্প করেন। এখন বলো, এসপি বাই AO = কত বলো, জিপি বাই, বা আমরা কিন্তু এখানে এসপি লিখলাম, AO সমান কত, 2SP, AO = 2SP, এই যে, ঠিক আছে না, লিখে দিছি। জিপি বাই কত, জিএ, বা জিপি বাই জিএ = কত, 1/2, বা স্যার একটু দেখো, খেয়াল করো, কোনটা বড়, কোন বাহুটা বড়, জিপি বড় নাকি জিএ বড়? জিএ বড়। তাহলে জিএটাকে আমরা একটু উল্টাই দিই, আগে নিয়ে আসি, এটা দরকার আছে, বড়রা সবসময় আগে থাকে, মনে রাখবা। হ্যাঁ, জিএ বাই জিপি, তাহলে কত, 2/1। সুতরাং জিএ অনুপাত জিপি = কত, 2:1। প্রমাণ শেষ। কেমনে? কারণ ভর কেন্দ্র সবসময় মধ্যমাকে কি 2:1 অনুপাতে বিভক্ত করে। যেহেতু জি বিন্দুটা এই বাহুটাকে, স্যার খেয়াল করো, যেহেতু জি বিন্দুটা এপি বাহুকে 2, আর জিপি কত আসছে, এপি আসছে 2, জিপি আসছে কত, 1। যেহেতু জি বিন্দুটা এই বাহুটাকে 2:1 অনুপাতে বিভক্ত করেছে, সেহেতু নিশ্চিত জি হচ্ছে ভরকেন্দ্র। কথা বোঝা গেছে? কারণ ভরকেন্দ্র ছাড়া অন্য কেউ 2:1 অনুপাতে বিভক্ত করে না, ঠিক আছে? সুতরাং আমার কাজ শেষ। যেহেতু জি বিন্দু কাকে, রেখাটার নাম কি, এপি, এপি কে কত 2:1 অনুপাতে বিভক্ত করে, তাই জি হলো কি কেন্দ্র, ভর কেন্দ্র। সুতরাং এস পি জি একই সরল রেখায় কি অবস্থিত। শেষ। এখন আমাকে বলো, তোমরা কোন জায়গায় বুঝতে পারো না, বা কোন জায়গায় তোমার প্রবলেম হচ্ছে? হ্যাঁ, তোমার তো প্রবলেম হচ্ছে, তোমাকে দেখে বোঝা যাচ্ছে তুমি খুব কষ্টে আছো মানসিকভাবে। ঘুম আসলে তুই এটা কখনোই বুঝবে না, না কিছুই বুঝোস নাই। বলো, দুইটা ত্রিভুজ সদৃশকোণী কখন হয়? দুইটা ত্রিভুজ কখন সদৃশকোণী হয়? হ্যাঁ, এই তোমরা বলো, দুইটা ত্রিভুজ কখন সদৃশকোণী হয়? কোন দুইটা? তিনটা কোণ। একটা ত্রিভুজের 3 কোণ আর একটা ত্রিভুজের 3 কোণের সমান হলে ত্রিভুজ দুইটা সদৃশকোণী হয়। আর সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত কি হয়, সমান হবে। কথা ক্লিয়ার? তোমার নাম কি? দেবদীপ্ত। তুমি কি এটা বুঝছো? যদি না বুঝো একটু কি রেকর্ডেড ক্লাস দেখে নিবা, আমি আশা করি খুব ক্লিয়ারলি বুঝে যাবা। এর চেয়ে বেটার বুঝানো পসিবল না, অন্য কেউ বুঝাইলে বুঝাইতে পারে। এটাই হচ্ছে কি সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। প্রথমে যেটা করবা সেটা হচ্ছে এই কথাটা একটু লিখে নিবা। এই যে
না, এটা লিখার দরকার না, এটা লিখতে গেলে আমি আর তোমাদেরকে পড়াইতে পারবো না, আরেকটা পড়াইতে হবে, আর 10 মিনিট আছে, 10 মিনিট এটা পসিবল না। দেখো কি বলতেছি, প্রথমে এই কথাটা একটু লিখে নিবা, তারপরে সুন্দর করে গুছিয়ে প্রমাণ করবা, ঠিক আছে? তারপর প্যারালাল দেখাইছি, প্যারালাল দেখানোর পরে কি একান্তর কোণ সমান দেখাইছি, ত্রিভুজ দুইটাকে সদৃশ কোণে দেখাইছি, সদৃশ কোণে দেখানোর পরে দুইটা অনুপাত নিয়ে কাজ করছি, প্রমাণ শেষ। কথা বুঝাইতে পারলাম? আর লিখতে হবে না, কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, আমার কাছে আর মাত্র 15, 5, 10, 15, 20, 25 মিনিট টাইম আছে, এনাফ। দেখো লাস্ট ওয়ান, দেখো এখানে মোস্ট 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 ইম্পর্টেন্ট, নববিন্দু বৃত্ত কাকে বলে, নববিন্দু বৃত্ত কাকে বলে, বা নববিন্দু বৃত্ত কাকে বলে, এটা পরীক্ষায় প্রায় সময় আসে। এটা তুমি আঁকতে পারবা কিনা, আঁকছো বাসায়? হ্যাঁ, কনসেপ্ট জানো, আঁকতে পারো না, সমস্যা নাই, আঁকতে না পারলেও প্রবলেম নাই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কি বলছে দেখো, এটা কি আজকে পড়াবো? দেখো এখানে খ নাম্বারে ত্রিভুজের লম্ববিন্দু ও পরিকেন্দ্র সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দুই নববিন্দু বৃত্তের কেন্দ্র। এখানে তিনটা কথা আছে। নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ ত্রিভুজের পরিব্যাসার্ধের অর্ধেক। প্রায় সময় এখান থেকে একটা এমসিকিউ আসে, মাস্ট। এবং এটা কাকে বলে আসেই, নববিন্দু বৃত্ত কাকে বলে। তো এই তিনটা নিয়ে আমরা একটু নেক্সট ক্লাসে কথা বলবো, আজকে না কথা। আচ্ছা বলে ফেলি, দেখো নববিন্দু বৃত্ত কাকে বলে। কোন ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু ত্রয়, ত্রিভুজের তিনটা বাহু আছে, তিনটা মধ্যবিন্দু পাবা, তাহলে কোন ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু ত্রয় শীর্ষবিন্দুগুলো থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু ত্রয়। আমি জাস্ট এমনিতে কনসেপ্টটা বলি। কোন ত্রিভুজের কি বলছে, বাহুগুলোর মধ্যবিন্দু ত্রয়, এটা মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু, তিনটা পাইছি, ঠিক আছে? এবার কি বলছে, শীর্ষবিন্দুগুলো থেকে বিপরীত বাহু ত্রয়ের উপর অঙ্কিত লম্ব ত্রয়ের পাদবিন্দু ত্রয়। মানে এখান থেকে এখানে একটা লম্ব আঁকছ, এটা এই বাহু থেকে এই বাহুর উপর লম্ব আঁকছ, এটা এই বাহু থেকে এই বাহুর উপর লম্ব আঁকছ, এটা। তাহলে লম্ব হইছে কয়টা? হ্যাঁ, এটা কি জন্য আঁকছিলাম? আচ্ছা, এটা তো বেশি দূরে চলে গেছে, লম্বটা এদিকে হবে, একসাথে ছেদ করবে তো। চলে যাও, এই যে এটা, ঠিক আছে? এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এখানে মধ্যবিন্দু ছিল, আর এখানে কি ছিল, এটা ছিল মধ্যবিন্দু। তাহলে কয়টা বিন্দু পাইছ? শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু, শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু, তিনটা না? আর দেখো একটা ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু ত্রয় শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু ত্রয়। মোট কয়টা বিন্দু হয়েছে? 6টা। শীর্ষবিন্দু ও লম্ববিন্দুর সংযোজক রেখাত্রয়ে, শীর্ষবিন্দু ও লম্ববিন্দু, এখন তোমার আবার লম্ববিন্দু লাগবে, শীর্ষবিন্দু ও লম্ববিন্দুর সংযোজক রেখাত্রয়ের মধ্যবিন্দু ত্রয়। দেখো শীর্ষবিন্দু ও লম্ববিন্দুর সংযোজক রেখাত্রয়ের মধ্যবিন্দু ত্রয়, সর্বমোট 9টা বিন্দু একই বৃত্তের উপর কি করে, অবস্থান করে। এটাকে বলা হয় কি, নববিন্দু বৃত্ত। যদি কখনো আঁকার প্রয়োজন পড়ে আমার সাথে বসে এঁকে নিবা। কথাটা বুঝে গেছে? আঁকতে একটু সময় লাগে, একটু বড় করে আঁকতে হয়। হ্যাঁ, আঁকতে পারলে ভালো, আঁকতে না পারলেও কোনো সমস্যা নাই, একটু মাথায় রাখবা। এরপরে কি বলছে দেখো, ত্রিভুজের লম্ববিন্দু ও পরিকেন্দ্র সংযোজককারী রেখাংশের মধ্যবিন্দুই হলো কি, লম্ববিন্দু তো চেনো, পরিকেন্দ্রও চেনো, এদের সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দু হচ্ছে কি, নববিন্দু বৃত্তের কেন্দ্র বা সেন্টার গেল। এবার নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে পরিব্যাসার্ধের
মানে পরিবৃত্তের ব্যাসার্ধের অর্ধেক, অর্ধেক। তার মানে পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ। শেষ। লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট, দেখো বেশিরভাগ ক্ষেত্রে তুমি তো এটা পড়ছো কিনা জানি না, এটাই আসলে স্টুডেন্টদের কাছে একটু কঠিন লাগে। হ্যাঁ, ভেরি গুড, সহজ না, আমি জিজ্ঞেস করবো কিছুক্ষণ পরে। এটাই একটু কঠিন লাগে। টলেমি সোজা, টলেমি সোজা এবং প্রথমটা সোজা। আমার কাছে তো তিনটাই ইজি, আমি তোমাদেরকে যদি ইজিলি বুঝাইতে পারি আর কি। তো এটা একটু স্টুডেন্টদের অনেক ক্ষেত্রে বুঝতে কষ্ট হয় আর কি। টলেমিটা সিকোয়েন্স অনুযায়ী করলে ইজি হয়ে যায়, আমি নেক্সট ক্লাসে করাবো, তখন বুঝতে পারবো। তো এটা দেখো, এটা করাই দিই। এটা আমি এভাবে করে লিখবা না, এদের এখানে যেভাবে লিখছে আমি যেভাবে লিখে দিব ওভাবে লিখবা। হ্যাঁ, এদের এখানে যেভাবে লিখছে একটু কি জটিল ভাবে লিখছে, বোঝা যায় না। হ্যাঁ, এদের এখানে যেভাবে লিখছে এটা বোঝা যায় না। স্যার দেখো, ব্রহ্মগুপ্তের উপপাদ্য কি বলছে দেখো। ইস, দুটোটাকে একসাথে দিয়ে দিচ্ছি। থাক, ভাবছিলাম দুইটা আলাদা আলাদা ভাবে করে শেয়ার করে দেবো, হ্যাঁ, তাহলে স্টুডেন্টরা কি প্রয়োজন মতো পাবে। আচ্ছা, দরকার নাই। বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের কর্ণ দুটি যদি পরস্পর কি হয়, লম্ব হয়। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, দেখো আমি এখান থেকে একটু করে দেখাচ্ছি। এই যে বৃত্তে, এটা একটা বৃত্ত, বৃত্তে অন্তর্লিখিত একটা কি চতুর্ভুজ। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, ঠিক আছে। কর্ণ দুটি পরস্পর যদি কি হয়, লম্ব হয়, তাহলে কর্ণ দুইটা, এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, ঠিক আছে। কর্ণ দুইটার ছেদবিন্দু হতে যে কোনো বাহুর উপর লম্ব, দেখো ছেদবিন্দু থেকে এই বাহুর উপর লম্ব, বিপরীত বাহুকে কি করবে, এই বাহুটার উপর লম্ব আঁকছি বিসি বাহুর উপরে, পেছনে বাড়াইলে এই বিপরীত বাহুকে সে কি করবে, সমান দুই ভাগে ভাগ করবে। তার মানে এফ ইকুয়াল টু কি এফ ডি, এটা প্রমাণ করতে হবে। কথা বুঝা গেছে? আবার আমি আমার মতো করে একটা আঁকতেছি, দেখো এবার। স্যার আগে উপপাদ্যটা বুঝবা, তারপর কথা, মানে কোয়েশ্চেনটা বুঝবা। এই যে বৃত্তে অন্তর্লিখিত একটা চতুর্ভুজ আঁকতেছি। শিল্পিক, তুমি কি এটা বুঝেছো? হ্যাঁ, আচ্ছা, ধরো এটা বৃত্তে অন্তর্লিখিত একটা চতুর্ভুজ। দেখতে আমি এভাবে করে আঁকলে একটু দেখতে বিশ্রী লাগবে, আমি এভাবে আঁকবো না। আমি কিভাবে আঁকতেছি আমারটা একটু মনে রাখবা, কেমন? প্রথমে কর্ণ দুইটা এঁকে ফেলবা, তাহলে তারা পরস্পর যে লম্ব সেটা বোঝা যাবে। কথা বুঝাতে পারছি কিনা? প্রথমে লম্ব দুইটা এঁকে ফেলবা, এবার তুমি যোগ করে দাও, তুমি চতুর্ভুজ পেয়ে যাবে। এই 2 3, এটা কি 4, চতুর্ভুজ পেয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই যে চতুর্ভুজ, চতুর্ভুজের কর্ণ দুইটার ছেদবিন্দু থেকে যদি আমি এই বাহুটার উপর কি আঁকি, অন্য কালি দিই। স্যার শুনো, এই বাহুটার উপর কি আঁকি, লম্ব আঁকি। লম্ব আঁকার পরে আমি যদি এটাকে কি করি, বর্ধিত করি, তাহলে সেটা কি করবে, এই বাহুটাকে সমান দুই ভাগে ভাগ করবে। ব্রহ্মগুপ্ত এই কথাটাই বলছে। অর্থাৎ তোমার প্রমাণ করতে হবে যে এই বাহু সমান এই বাহু। ক্লিয়ার? আমি ওদের মতো করে নামকরণ করি, এ বি সি ডি। বলো তো একটু, এ বি সি ডি, তারপর কি কি দিছে, ছেদ করছে কিসে, এম বিন্দুতে। এম বিন্দুতে ছেদ করছে কর্ণ দুইটা, এসি কর্ণ বিডি কর্ণ। কোন বিন্দুতে ছেদ করে, এম বিন্দুতে, ঠিক আছে। তো এম বিন্দু থেকে এডি এর উপরে যখন আমি এমই লম্ব আঁকি, এই এমই লম্বকে পেছনে বর্ধিত করলে বিসি কে কোন বিন্দুতে ছেদ করে, এফ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে বিএফ সমান এফসি।
কিছু বুঝছো? আচ্ছা, এখন এটা প্রমাণ করব। হ্যাঁ, প্রমাণ। বিশেষ নির্বাচন কি লিখবা? কেউ বলতে পারবা? বৃত্তে অন্তর্লিখিত একটি চতুর্ভুজ হলো এ বি সি ডি, যার কর্ণ এসি এবং বিডি পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে, পরস্পরকে এম বিন্দুতে ছেদ করে। এম বিন্দু হতে এডি এর উপর এমই লম্ব আঁকার পর এমই কে পেছনে বর্ধিত করলে তা বিসি কে এফ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে বিএফ সমান এফসি। কথা বোঝা গেল কিনা? আমি জিজ্ঞেস করব, এখন বলার দরকার নাই। জিজ্ঞেস করলে তখন যদি পারিস তাহলে তো ভালো। হ্যাঁ, এবার আসো প্রমাণ। প্রমাণটা করব কিভাবে দেখো, একটা বিষয় আমি কিছু কথা বলে রাখি, তারপরে আমি তোমাদেরকে বুঝাচ্ছি। দেখো, এই ত্রিভুজের মধ্যে এখানে একটা ত্রিভুজ আছে না, আমি যদি কোনোভাবে এই ত্রিভুজের বিএফ বাহু এবং এমএফ বাহু সমান বলতে পারি, প্রথমে কি করব, এই ত্রিভুজের মধ্যে এই বাহুটা আর এই বাহুটা সমান প্রমাণ করব। তারপরে এফসি বাহু আর এই বাহুটা কি করব, সমান। এই ত্রিভুজের এফসি বাহু আর এমএফ বাহু কি করব, সমান প্রমাণ করব। তাহলে দেখো তো, এই বাহুটা এই বাহুর সমান, আবার এই বাহুটা এই বাহুর সমান, তার মানে কি এই বাহু আর এই বাহুও সমান, অর্থাৎ তিনটাই সমান। বিএফ যদি এমএফ এর সমান হয়, আবার এফসিও যদি কার এমএফ এর সমান হয়, তার মানে বিএফ আর এফসি সমান। বেসিক্যালি এই কাজটাই করবো এখানে। কথা বুঝতে পারছি? আসো, এটা করার জন্য যত রকমের কাহিনী করতে হবে, মুক্তিযুদ্ধ শুরু করতে হবে। হ্যাঁ, আসো আমি, আচ্ছা মনে আছে এটা পুরোটা লম্ব ছিল, হ্যাঁ, আর এটাও পুরোটা কি ছিল, লম্ব ছিল, মনে আছে? এটা মনে রাখতে হবে। আসো, শুধু শুরুর বিষয়টা একটু খেয়াল রাখবা, মানে শুরু করবা কোত্থেকে সেটা খেয়াল রাখবা। কিসে? ব্রহ্মগুপ্তে। সিডি কি জ্যা নাকি চাপ? সিডি চাপ। সিডি চাপ কি চাপ? সিডি চাপে দণ্ডায়মান। হ্যালো, সময় লাগবে ক্লাসে, আমি বেরোলে ফোন দিব। স্যার, সিডি চাপে দণ্ডায়মান। এই কোন? ডিএসি সমান কোন? ডিবিসি। ডিবিসি। দেখো, এই কোণটা খুব খেয়াল করবা, এই কোণটা ভালো মতো খেয়াল করো স্যার। আর এই কোণটা কি সমান? কেন? মনে রাখবা, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো কি হয়? সমান হয়। দেখো, এই চাপের উপরে, এই কথা খেয়াল করো, এই চাপটা সিডি চাপের উপরে, সি বিন্দু থেকে একটা রেখা টানো, ডি বিন্দু থেকে রেখা টানো, বৃত্তের উপরে একটা কোণ তৈরি করছে না? সি থেকে উপরে রেখা টানো, ডি থেকে টানো, আরেকটা না? একই চাপের উপর যতগুলো কোণ হবে সবই সমান। কেননা একই চাপে কি দণ্ডায়মান কি কোণ? বৃত্তস্থ কোণগুলো কি হয়? সমান হয়। গেল। আচ্ছা, এটাকে একটু ছোট করে ফেলো, ত্রিভুজের ভেতর নিয়ে যাও। দেখো, এম আমরা কি লিখছি? সিবিএম লিখছি নাকি ডিবিসি লিখছি? যে ডিবিসি লিখছি না, এটাকে ত্রিভুজের ভিতর নিয়ে আসো, এই ত্রিভুজটার ভিতরে এম বি এফ। আর ডিএসি, ডিএসি কে এটা লিখো ই এ এম, অথবা ডি এ এম লিখো। ডি এম লেখা যাবে, ডি এ কি লিখো? এম। আর এটাকে কি লিখবা? ত্রিভুজের ভেতর নিয়ে যাও, আমাদের এটা বেশি ইম্পর্টেন্ট। এম বি এফ, এম বি এফ। স্যার, মাঝখানের কোণ ঠিক থাকতে হবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, একটা লিখলাম।
আবার এই জায়গাতে বেশি ইম্পর্টেন্ট, এটা খেয়াল করবা বেশি। স্যার সবাই খেয়াল করো এটা। আমাকে একটা কথা বলো স্যার, এই ত্রিভুজটা এ এম ই এ, ত্রিভুজ এ এম ই এ কোণ এ এম ই প্লাস কোণ এম এ ই ইকুয়াল টু কত ডিগ্রি বলো? হ্যাঁ, এই যে এই কোণটা এ এম ই, এই ছোট কোণটা আর এই কোণটা মিলে কত ডিগ্রি হবে? তোমরা কনফার্ম? কারণ মানে খুব মেজাজ খারাপ হয় বুঝছো, পড়া বোঝানোর সময় কেউ কল দেয় খুব রাগ লাগে। 90 ডিগ্রি না, এটা কনফার্ম তো, এই কোণটা আর এই কোণটা 90 ডিগ্রি, কারণ এটা 90, তাহলে অপর দুইটা কোণের সমষ্টিও 90 হবে। পাইলাম একটা, ক্লিয়ার? এবার বলে এই ডট ডট দেওয়া কোণটা আর এই ছোট কোণটা নাম বলো তো। আবার আবার কোণ এ এম ই প্লাস কোণ ডি এম ই সমান কত ডিগ্রি? কেমনে? কারণ এই পুরাটাই হচ্ছে কি 90 ডিগ্রি, এত কিছু দরকার নাই তো। এই পুরা কোণটাই কত? 90 ডিগ্রি। তাহলে এ এম ই প্লাস ডি এম ই দুটোটা মিলে কত? 90। আচ্ছা, তাহলে তোমরা এটা লিখতে পারো কিনা, এ এম ই প্লাস এম এ ই ইকুয়াল টু এ এম ই প্লাস ডি এম ই, ইয়েস অর নো? সুতরাং উভয় পক্ষ থেকে এ এম ই চলে যাবে, এম এ ই ইকুয়াল টু ডি এম ই। বোঝা গেছে কিনা? এ এম ই মানে এই কোণটা ইকুয়াল টু কোনটা? ডি এম ই, দুটোটা আসলে কি সমান। কথা বুঝছো কিনা? এখন এতটুকু পর্যন্ত একদম পারফেক্ট বোঝা গেছে কিনা বলো? হ্যাঁ, বুঝছো? শিওর? তুমি বুঝছো? দাবিত তো বুঝোস নাই। আচ্ছা, বা দিয়ে একটা বিষয় লেখা, আমাদের উদ্দেশ্য হচ্ছে কোথায় চলে যাওয়া? এই ত্রিভুজের ভেতর চলে আসা। কেমন? তুমি ডি এ এম, ডি এ এমটা কোথায় স্যার? ডি এ এম এটা একটা আছে না, ডি এম ই, যে ডি এম ই, ডি এম ই সমান এটা লেখা যাবে কিনা দেখো তো স্যার। ডি এম ই সমান, এই ডি এম ই সমান এই কোনটা? বি এম এফ। ডি এম ই সমান বি এম এফ। কেন বলো তো? বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ তো সমান হয়। এই দেখো, এই যে আমি সবুজ কালি দিয়ে দেখাই, এই যে এই কোণটা আর এই কোণটা কি বিপ্রতীপ কোণ কিন্তু, ঠিক আছে? তাহলে এটা সমান এটা লিখছি। আচ্ছা, এ এম ই, এ এম ই সমান আমরা কি জানি? এ এম ই দেখো, এ এম ই সমান কি জানি? এখান থেকে তো একটা ইয়া হওয়ার কথা, এমবিএফ, এমবিএফ, এ এম ই এমবিএফ, এমবিএফ হওয়ার কথা, কিন্তু কথা হচ্ছে ডি এ এম সমান বিএফ। কোথায় এটা? ডি এ এম সমান কি লিখছিলাম? এমবিএফ, এমবিএফ। এটা না হওয়ার কথা, এখানে ডি এমবিএফ, ডি এম, ডি এ এম, ডি এ। আচ্ছা দেখো তো, এম এ ই, এম এ ই যে কথা, ডি এ এম কি সেম কথা কিনা? ভালো করে দেখো। হ্যাঁ, দেখো তো, এম এ ই এটা এ কোণ না? এম এ ই, এম এ ই যে কথা, ডি এ এম সেম কথা কিনা? এম এ ই ভালো করে দেখো, এম এ ই যে কথা, ডি এ এম সেম কথা কিনা? হ্যাঁ, সেম, কনফার্ম? তাহলে আমরা একটু কষ্ট করে এটাকে কি লিখি? ডি এ কি লিখবো? এম লেখা যাবে?
তোমরা কি হুট করে বুঝবা বিষয়টা, মাথায় থাকবে? আচ্ছা ঠিক আছে। বা স্যার ডিএএম সমান কি? এমবিএফ। এমবিএফ সমান কি? বিএমএফ। জাস্ট স্যার কথা বলিও না, এই জায়গাটা একটু ছোট্ট জিনিস মনে রাখতে হবে। এই জায়গাটা কিন্তু আর কোনো কিছু নাই। দেখো এম এ ই কে ডিএএম লেখা যায় নিশ্চিত, আর ডিএএম সমান আমরা কি জানি? এমবিএফ। শেষ। আর এটা আর এটা কেন লিখছি? কারণ বিপ্রতীপ কোণ ছিল, রাইট? শেষ, সমান শেষ স্যার। হ্যাঁ হ্যাঁ, আর পার্ট লাগবে না, পার্ট সব ধ্বংস করে দেব। ত্রিভুজ বলো, তোমরা কোন ত্রিভুজে দুইটা কোণ পাইছ? বি এম এফ এ কোণ এম বি এফ সমান কোণ কি? বিএমএফ, রাইট? সুতরাং বিএফ সমান এমএফ। শেষ। দেখো এই ত্রিভুজটাতে তুমি এই কোণটা আর এই কোণটা সমান পাইছো, ইয়েস অর নো? তুমি দেখো, এই দেখো এমবিএফ, এমবিএফ আর এটা কি? বিএমএফ। এই দুইটা কোণ সমান পাইছো না? আর এই কোণের বিপরীত বাহু এটা, আর এই কোণের বিপরীত বাহু এটা, কি হবে? কেন? সমান সমান কোণের চড়িয়ে দাঁত সব ফেলে দেবো। হ্যাঁ, সমান সমান কোণের, সমান সমান কোণের কি বিপরীত বাহু সমান। কথা ক্লিয়ার কিনা? এরপরে আমরা কি লিখবো? এটাকে 1 নাম্বার দাও। অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে আমি যেভাবে লিখতেছি ওভাবে লিখবা। ত্রিভুজ নাম কি? এমএফসি হতে, এমএফসি হতে দেখানো যায় যে কোন দুইটা কোণ বলো তো? এই কোণটা আর এটা কোণটা? এই কোণটা, কারণ এই কোণের বিপরীত বাহু এটা, আর এই কোণের, সরি ভুল বললাম তো, কোণটা যে পাইছি, এই যে এই কোণটা, এই কোণের বিপরীত বাহু কোনটা? এটা। আর এই কোণের বিপরীত বাহু কোনটা? এটা। এগুলো মনে থাকবে না, কারণ আমার তো এই দুইটা বাহু লাগবে, রাইট? তাহলে এই কোণের বিপরীত বাহু এটা, এই কোণের বিপরীত বাহু কোনটা? এটা। কোন দুইটার নাম বলো? এফএমসি ও সমান, এফএমসি সমান কি? এফসিএম। সুতরাং বাহু দুইটার নাম বলো। এফসি সমান এফএম। তোমার লাগবে যে, মুছতে পারবো না তো, মুছতে গেলে ঝামেলা হয়ে যাবে। তোমার লাগবে যে এই বাহুটা, ভালো করে দেখো, তোমার লাগবে যে লাল দিয়ে দেখাই, তোমার লাগবে এই বাহুটা আর এই বাহুটা সমান, ইয়েস অর নো? তাহলে এই কোণটা, এই কোণটার বিপরীত বাহু এটা, এই কোণটার বিপরীত বাহু কোনটা? এটা। তাহলে আমরা নিব কি? ত্রিভুজ এফএমসি হতে কোণ এফএমসি আর কি এফসিএম সমান, অনুরূপ ভাবে দিয়ে এটা লিখে দিবা, বাস কাজ শেষ। তারপরে কি লিখবা? এফসি সমান এফএম। কত নাম্বার সমীকরণ বলো? 2 নাম্বার। 1 ও 2 হতে কি বলো তো, বলো। আচ্ছা এখানে এমএফ লিখছি না, তো এখানে এফএম লেখার দেওয়া কি? এখানেও এমএফ লিখি, ঠিক আছে? তাহলে 1 ও 2 হতে কি কি লেখা যায়? বিএফ সমান এফসি, প্রমাণিত। বাবা একটু কষ্ট আছে না? হ্যাঁ এটা লিখতে হবে। হ্যাঁ কোনটা? এটা। এখন ইজি হলো তো ভালো। এখন ইজি জিনিসটাই তো অনেকের কাছে কি লাগে, কঠিন লাগে। হ্যাঁ এখন তোমরা এটা বুঝতে পারছো কিনা আমি যেভাবে বুঝাইছি সেভাবে? হ্যাঁ এটা এভাবে লিখতে হবে, বইয়েরটা লিখলে হবে না, বইয়েরটা বোঝা যায় না। কথা বুঝতে পারছো? তাহলে এখন তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো তোমার কোন জায়গায় প্রবলেম হইতে পারে।
বলো তো স্যার, এই ছোট্ট জায়গাটায় আমি যখন লিখতে গেছি, ঠিক আছে, এই ছোট্ট জায়গাটায় প্রবলেম হতে পারে। আর বাকি বিষয়গুলো বুঝছো? বাকি বিষয়গুলো বুঝছো কিনা? কোনো জায়গায় প্রশ্ন থাকলে বলো, আমি দেখাচ্ছি। মারে মা, আমি পরীক্ষা নেবো, এটা টেনশন করিস না। না মানে ভবিষ্যতে এখানে অনেকগুলো উপপাদ্য আছে, সবগুলো করাইতে হবে না, একটু সময় লাগবে। হ্যাঁ, অনুশীলনের গুলো কঠিন না তো মনে হয়? ভুলে গেলাম, দেখো অনুশীলনী গুলো একটু করে দেখি তো। এগুলো সোজা, এগুলো তো তোমার পিথাগোরাস দিয়ে করা যাবে, আর ওই যে সদৃশ্য কোণ দিয়ে করা যাবে। আরে না না, এগুলো সময় লাগবে একটু, কিন্তু এত কঠিন না। কারণ তোমার হায়ার ম্যাথে উপপাদ্যই আছে মাত্র 2 চ্যাপ্টার, 3.1, 3.2। হ্যাঁ হ্যাঁ, না না, ওগুলো অনেক না, কোনোভাবে না। কারণ হায়ার ম্যাথের উপপাদ্য সবাই পারে স্যার, যদি একটু মোটামুটি বুঝেও মতো স্টুডেন্ট হয়, মানে সামান্য বুঝে এই ধরনের স্টুডেন্ট হইলেও হায়ার ম্যাথের উপপাদ্যগুলো পারে, জাস্ট একটু প্র্যাকটিস করতে হয় আর কি। অ্যান্ড তুমি প্র্যাকটিস না করলে স্যার কোনো কিছুই পসিবল না। প্র্যাকটিস করে করে হাঁটা শিখছো ছোটকালে, অনেকবার পড়ে গেছো, আ করে চিৎকার করে কান্নাকাটি শুরু করছো, কিন্তু তাও আবার উঠে দাঁড়াইছো, কন্টিনিউয়াস এভাবে করতে করতে একসময় হাঁটছো। তো এভাবে কয়েকবার প্র্যাকটিস করলে তোমার বিষয়টা কি চলে আসবে, চর্চা করলে হাতের নাগালে চলে আসবে। আদারওয়াইজ আজকে গিয়ে যদি ফেলে রাখো, যতই কষ্ট হোক আজকে গিয়ে একবার ভালো করে বুঝে নিবা, যেভাবে যেভাবে বলছি, জাস্ট এর পরের বার থেকে আর বুঝতে অসুবিধা হবে না। বলো। থ্যাংক ইউ।